হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প কুরানো মেয়ে থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কুরানো মেয়ের বেসিক যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলি আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটি আগে দেখে এসে তারপর এই ভিডিওটি দেখো। তো চলো আলোচনা শুরু করছি। কুরানো মেয়ে গল্পের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে প্রথম পরিচ্ছেদের সময়কাল কোনটি? প্রথম পরিচ্ছেদ শুরু হচ্ছে কোন সময়কাল দিয়ে? অপশন আছে সকাল, অপরাহ্ন, সন্ধ্যা, রাত্রি। শুরু হচ্ছে প্রথম গল্প অপরাহ্নের সময়কাল দিয়ে। শুরু হচ্ছে অপরাহ্নের সময়কাল দিয়ে। দেখো ডিটেলস কিছু তথ্য এখানে তুলেছি। গল্পের শুরুর সময়কাল, প্রথম পরিচ্ছেদের সময়কাল হচ্ছে অপরাহ্ন, এবং গল্পের যে প্রথম লাইন সেটাও কিন্তু নেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো লাইনটি দেখো, অপরাহ্নকাল, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে গল্পটি শুরু হচ্ছে অপরাহ্নকাল দিয়ে। শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটের অশ্বত্থমূল লেহন করিয়া বহিতেছে। অর্থাৎ মাস যদি বলা হয় শ্রাবণ মাস, এবং মতিগঞ্জের ঘাটের অর্থাৎ যেখানে নৌকাটি লেগেছে বা এই গল্পটি শুরু হচ্ছে যে জায়গাটি দিয়ে বা যে জায়গার বর্ণনা দিয়ে তা হচ্ছে মতিগঞ্জ, সেই জায়গাটির নাম, এবং সেখানে একটি অশ্বত্থ গাছ আছে। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটি থেকে আমরা কিন্তু এতগুলো ইনফরমেশন দেখলাম। নেক্সট প্রশ্ন দেখে নাও। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে গল্পের শুরুতে গঙ্গার বর্ণনা কোথায় করা হয়েছে? অপশন দেখো, আগের লাইনটি যদি তোমাদের মনে থাকে এখানে উত্তর দিতে পারবে। নবগ্রাম, মতিগঞ্জ, কলকাতা নাকি কাশী? গল্পের শুরুতেই ফার্স্ট যে লাইনটি আমরা পেয়েছিলাম, শ্রাবণ মাস, মতিগঞ্জের গঙ্গার ঘাটের কথা বলা হচ্ছে, তাই না? মতিগঞ্জের ঘাট, মতিগঞ্জের ঘাটের কথা বলা হচ্ছে, তাহলে উত্তর কি হবে? মতিগঞ্জ। অশ্বত্থমূল লেহন করিয়া বইতেছে। এছাড়াও আমরা কিছু ইনফরমেশন দেখবো। বলছে একখানি জীর্ণ কলেবর ভাউলে আসিয়া ঘাটে নামিল, ঘাটে লাগিল। ভাউলে অর্থাৎ এক শ্রেণীর নৌকা, সেই নৌকাটি এসে ঘাটে লাগলো, এবং সেই ঘাটে সেই নৌকা থেকে অবতরণ করলেন কে? একজন শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ অবতরণ করলেন, একজন শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ, যার নাম হচ্ছে সীতানাথ মুখোপাধ্যায়। এবং তার সাথে তার হাতে কি কি ছিল? মাঝি বৃদ্ধের ব্যাগ, ছাতা এবং লাঠি নামিয়ে দিয়েছিল। তাহলে সীতানাথ মুখোপাধ্যায় এসেছিলেন মতিগঞ্জের কোনো একটি বাড়িতে, এবং তার সাথে তিনি কি কি নিয়ে এসেছিলেন? একটি ব্যাগ, একটি ছাতা এবং একটি লাঠি, মনে রাখবে। এবং নামিয়ে দিয়েছিল কে? মাঝি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে প্রথমে খোরাকির জন্য বৃদ্ধের দেওয়া অর্থের পরিমাণ কত? প্রথমে মাঝিকে, সে তো মাঝির নৌকা এসেছে, তো মাঝিকে তো কিছু খোরাকি দিতে হবে। তো মাঝিকে খোরাকির জন্য সে কত টাকা দিয়েছিল? 1 সিকি, 8 পয়সা, 2 গন্ডা পয়সা নাকি 4 পয়সা? সঠিক উত্তর তোমরা অবশ্যই নিজেরাও চেষ্টা করো উত্তর দিতে। সঠিক উত্তর দেখো, একটি সিকি সে প্রথমে দিয়েছিল। তারপর পরপর কি দিয়েছিল? এখানে একটি চার্ট তুলে ধরেছি, দেখো। খোরাকির জন্য বৃদ্ধের দেওয়া অর্থ, প্রথমে একটি সিকি দিয়েছিল মাঝিকে। দ্বিতীয়বার যখন মাঝি বলে যে না আমাকে আরো কিছু দাও, এতে আমার চলবে না, তখন দ্বিতীয়বার সে আরো 8টি পয়সা দিয়েছিল, অর্থাৎ 2 গন্ডা পয়সা দিয়েছিল। এবং তারপরেও যখন মাঝি বলে আরো কিছু দিতে, এতে হবে না, তখন সে শেষবার আরো 4 পয়সা দিয়েছিল। তাহলে কোনবার কত পয়সা দিচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমে একটি সিকি, দ্বিতীয়বার 8টি পয়সা, তৃতীয়বার বা শেষবার 4 পয়সা। ঠিক আছে, ইনফরমেশন গুলো মনে রাখো। নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে বৃদ্ধ ব্রাহ্মণের নাম কি? যে বৃদ্ধ ব্রাহ্মণের নাম দিয়ে গল্প শুরু হচ্ছে, এবং গল্পকার বলছেন যে এনার নাম নিয়ে আমি গল্প লেখা শুরু করেছি সকালবেলা, এবং ইনি এতটাই কৃপণ যে আমার অদৃষ্টে কি আছে আমি জানি না। তো কার নাম? তিনি হচ্ছেন ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, অন্নদাচরণ মুখোপাধ্যায়, সীতানাথ মুখোপাধ্যায় নাকি রাঙিনাথ চট্টোপাধ্যায়? সঠিক উত্তর দেখো, সীতানাথ মুখোপাধ্যায়। সঠিক উত্তর সীতানাথ মুখোপাধ্যায়। আমরা একটু আগেই দেখলাম যে বৃদ্ধ
নৌকা থেকে নামলো, তার নাম সীতানাথ মুখোপাধ্যায়, এবং তার সাথে মাঝি যে জিনিসগুলি নামিয়ে দিল তা হলো একটি ব্যাগ, একটি লাঠি এবং একটি ছাতা, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়ি কোথায়? তিনি এসেছেন তো মতিগঞ্জে, কিন্তু তার বাড়ি কোথায়, তিনি কোথা থেকে আসছেন? তা হলো মতিগঞ্জ, নবগ্রাম, কলকাতা নাকি গোকুলপুর? সঠিক উত্তর নবগ্রাম। নবগ্রাম থেকে আসছেন উনি, সীতানাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, নবগ্রাম ভাগীরথীর তীরে সীতানাথের বাড়ি। আবারও বলছি, নবগ্রাম ভাগীরথী তীর সীতানাথের বাড়ি, অর্থাৎ ভাগীরথী নদীর ধারে সীতানাথের বাড়ি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে মতিগঞ্জ কার বাড়ি? সীতানাথের বাড়ি তো নবগ্রাম, মতিগঞ্জে কার বাড়ি? সীতানাথের বাড়ি, সীতানাথের বেয়াই ঋষিকেশের বাড়ি, সীতানাথের পুত্রের বাড়ি নাকি সীতানাথের জামাই বাড়ি? সঠিক উত্তর হচ্ছে সীতানাথের বাড়ি তো নয়, সীতানাথের বেয়াইয়ের বাড়িতে এসেছিল। সীতানাথের বেয়াই অর্থাৎ ঋষিকেশ, তার বাড়িতে এসেছিল সীতানাথ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঋষিকেশের বাড়ি। দেখো ইনফরমেশন, মতিগঞ্জ হচ্ছে সীতানাথের বেয়াই বাড়ি। 5 বছর আগে মতিগঞ্জের শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে সীতানাথ তার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ দিয়েছিল। ঠিক আছে, তাহলে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সাথে বিবাহ হচ্ছে অন্নদাচরণের, যিনি সীতানাথের কনিষ্ঠ পুত্র। ঠিক আছে, এবং ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মতিগঞ্জ। ঠিক আছে, মতিগঞ্জ বাড়ি, আর সীতানাথের বাড়ি নবগ্রাম। ইনফরমেশন গুলি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, টুকরো টুকরো ইনফরমেশন। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে সীতানাথের পুত্রবধূ কত মাস আগে মারা গিয়েছিলেন? যে পুত্রবধূ মারা গেছেন তার গহনা নিতেই তো উনি গেছেন ওখানে, তাই না? তো কত মাস আগে মারা গেছেন? 3 মাস, 4 মাস, 5-6 মাস নাকি 1 বছর? মারা গেছে 5-6 মাস আগে। পুত্রবধূ মারা গেছেন, ওনার কনিষ্ঠ পুত্রবধূ 5-6 মাস আগে। নেক্সট প্রশ্ন, অবশ্যই তোমরা নিজেরাও চেষ্টা করো প্রশ্নগুলোর উত্তর দিতে, এবং যে প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না যে কার কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে। নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে সীতানাথ নাতনির মুখ দেখে কত টাকা দিয়েছিলেন? আধুলি, 1 টাকা, 2 টাকা নাকি একটি গিনি? গিনি অর্থাৎ একটি যে গিনি, সোনার যে গিনিগুলি পাওয়া যায় সেইগুলি। তো সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর হচ্ছে পিতামহ সীতানাথ, পিতামহ অর্থাৎ দাদু, উনি শিশুটির মুখ দেখার জন্য প্রথমে নগদ একটি আধুলি বার করেছিলেন, কিন্তু চক্ষু লজ্জাবশত উনি লজ্জায় সেটি দিতে পারেননি, এবং উনি যে কতটা কৃপণ ব্রাহ্মণ আমরা তার পরিচয় একেবারে গল্পের শুরুতে পেয়েছি। তো একটি আধুলি বার করার পরেও তিনি পরে ভেবে একটি টাকা বার করে নাতনির মুখ দেখেছিলেন, কারণ তার যে উদ্দেশ্য গহনাগুলো আদায় করতে আসা, সেটাই তার মেন উদ্দেশ্য ছিল। সেই জন্য তিনি আধুলির পরিবর্তে একটি টাকা বাহির করে দিয়েছিলেন। তাই সঠিক উত্তর একটি টাকা। ঠিক আছে, সঠিক উত্তর একটি টাকা। নেক্সট প্রশ্ন দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে রাত্রে সীতানাথ কোথায় শুয়েছিলেন? অর্থাৎ তার বেয়াই বাড়িতে সীতানাথ কোথায় শুয়েছিলেন? অন্দরমহল, বৈঠকখানা, ছাদের ওপর নাকি ঘাটে? কোথায় শুয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে বৈঠকখানাতে শুয়েছিলেন উনি। ঠিক আছে, এবং তার সাথে একটি ছোকরা চাকরও ছিল, যাকে তিনি অনেক রাত পর্যন্ত জ্বালাতন করেছিলেন তাকে তামাক সেজে দেওয়ার জন্য। ঠিক আছে, তো ছোকরা চাকর এই গল্পের আরো একটি ক্যারেক্টার। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল কি? প্রথম পরিচ্ছেদের সময়কাল তো আমরা পেয়েছি, একদম অপরাহ্নকাল দিয়ে শুরু হচ্ছে গল্প। দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল অপরাহ্ন, সকাল, বিকাল নাকি রাত্রি? কি হবে? সঠিক উত্তর হচ্ছে সকাল। ঠিক আছে, দেখো দ্বিতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার, কয়াকার,
অন্ত্য জয় জফলা রেপ ওকার দয় ধয় আকার র নামটা বা বানানটা মনে রাখবে। দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল সকাল, এবং এই পরিচ্ছেদে সীতানাথ এত দূর গঙ্গা পথ অতিক্রম করে আসার কারণ ব্যক্ত করলেন ঋষিকেশের কাছে, যে উনি এত কষ্ট করে এই কৃপণ ব্রাহ্মণ মাঝিকে টাকা দিয়ে যে বেয়াই বাড়িতে এসেছেন, কেন এসেছেন সেই কারণ উনি জানাচ্ছেন তার বেয়াই মশাইকে, তার ঋষিকেশকে জানাচ্ছেন যে তিনি কি কারণে এসেছেন। কি কারণে এসেছেন? এসেছেন তার পুত্রবধূর গহনা উদ্ধার করতে। নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায় ওনার কুরানো মেয়ে গল্পে সীতানাথ মতিগঞ্জে কেন এসেছিলেন? নাতনিকে দেখতে, একটু আগেই প্রশ্নের উত্তর বললাম, নাতনিকে দেখতে একদমই নয়, অলংকার আদায় করতে, এটাই হচ্ছে সঠিক উত্তর। পুত্রকে আনতে, শ্রাদ্ধ করতে, কোনোটাই নয়। সঠিক উত্তর অলংকার আদায় করতে। ওকে, নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, এই গল্পে সীতানাথের পালিত গায়ের নাম কি? সীতানাথদের বাড়িতে উনি বলেছিলেন যে বাড়ির যে গরু বাছুর তারাও পর্যন্ত কনিষ্ঠ পুত্রবধূর প্রতি ন্যাওটা ছিল। তো এই যে কথাগুলো বলছেন উনি, যে গায়ের নাম উনি বলেছিলেন গৌরী, রাঙি, শ্যামা নাকি কমলা, কার কথা বলেছিলেন উনি? যে গায়ের নাম বলেছিলেন তার নাম হচ্ছে রাঙি। ঠিক আছে, রাঙি। নেক্সট, কুরানো মেয়ে গল্পে ঋষিকেশ তার মেয়েকে বিয়েতে কত টাকার গহনা দিয়েছিল? যে গহনা উদ্ধার করতে এসেছিল সেই গহনা পরিমাণ কত টাকার ছিল? 1000, 2000, 3000 নাকি 500 টাকা? সঠিক উত্তর, ঋষিকেশ দিয়েছিলেন তার মেয়ের বিয়েতে 2000 টাকার গহনা। ওকে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে ঋষিকেশের ব্যবসা কি ছিল? যে ব্যবসায় এখন ভাটা পড়েছে, যার জন্য তার অবস্থা এখন খুবই খারাপ, কিন্তু তার আগে খুব ভালো ব্যবসা ছিল। সেটি কিসের ব্যবসা? চালানের ব্যবসা, সোনার ব্যবসা, কাপড়ের দোকান নাকি জমিদারি? সঠিক উত্তর হচ্ছে তার চালানের ব্যবসা ছিল। চালানের ব্যবসা। ওকে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পে মানুষের শরীর পদ্মপত্রের জল, এই কথার তাৎপর্য কি? এই কথাটির তাৎপর্য হচ্ছে, দেখো অপশন, মানুষ শক্তিশালী, মানুষ ক্ষণস্থায়ী, মানুষ নিষ্ঠুর, মানুষ অমর। আচ্ছা, আমরা লাইনটার মানে বুঝি একটু। মানুষের শরীর পদ্মপত্রের জল, পদ্ম পাতার উপরে জল কি থাকে? জল পদ্ম পাতার উপর পড়ার সাথে সাথেই সেটি পড়ে যায় মাটিতে, তাই না? তো মানুষের শরীর, তাহলে জলটা কি পদ্ম পাতার উপর ক্ষণস্থায়ী? তো মানুষের শরীরও ক্ষণস্থায়ী, তাই সঠিক উত্তর মানুষ ক্ষণস্থায়ী। ঠিক আছে, তোমরা কমেন্ট করো মানুষের শরীর পদ্মপত্রের জল, এই উক্তিটি কার মুখে আমরা গল্পে শুনতে পাই? কমেন্টে অবশ্যই উত্তরটি জানাও। নেক্সট প্রশ্ন দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে চাবি আমার মায়ের কাকালে ছিল, উক্তিটি কে বলেছেন? চাবি অর্থাৎ গহনাটি যেখানে যে বাক্সে রাখা ছিল সেই বাক্সের চাবি আমার মায়ের কাকালে ছিল, বলছেন কে? সীতানাথ? সীতানাথ তো অবশ্যই বলবে না। ঋষিকেশ, অন্নদাচরণ নাকি ভৃত্য বালক? বলছেন কন্যার পিতা অর্থাৎ ঋষিকেশ বলছেন যে আমার মায়ের কাঁকালে ছিল, অর্থাৎ কন্যাকে মা সম্বোধন করে বলা হচ্ছে যে তার কাঁকালে ছিল, সেটি তার সাথেই গেছে, অর্থাৎ তার মৃত্যুর সাথে সাথে সেই চাবিও গেছে। নেক্সট প্রশ্ন, কুরানো মেয়ে গল্পে সে আমি শুনবো না, চাবি না থাকে বাক্স ভাঙো। দেখো লাইন বাই লাইন তুলে প্রশ্ন করেছি এখানে, যে প্রশ্নগুলি পড়লে কিন্তু তোমাদের একবার করে অন্তত রিভিশন কভার হয়ে যাবে। তো এই উক্তিটি কার, কে বলছেন? ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে চাবি মায়ের কাকালে ছিল, সে গেছে। পরিপ্রেক্ষিতে কে বলছেন? সীতানাথ বলছেন যে সে আমি শুনবো না, চাবি যদি না থাকে তাহলে বাক্স ভাঙো, ভাঙার জন্য কামার ডেকে আনো। তাহলে সঠিক উত্তর কি? অবশ্যই সীতানাথ। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে সীতানাথ। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে সীতানাথ পইতে ছিঁড়ে কি করতে চেয়েছিল? যখন দেখছে গহনা উদ্ধারের কোনো পথ নেই, তখন সীতানাথ কি বলছে? গঙ্গা স্নান করতে গিয়েছিল, অভিশাপ দিতে চেয়েছিল, অলংকার ফেলে দিতে চেয়েছিল, নাকি আত্মহত্যা করতে চেয়েছিল? সঠিক উত্তর, কুরানো মেয়ে গল্পে সীতানাথ শেষে বলেছিল যদি গহনা না দাও তাহলে ব্রাহ্মণের অভিশাপ লাগবে, আমি পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব।
ঠিক আছে, তো সে অভিশাপ দিতে চেয়েছিল। এছাড়াও এই পরিচ্ছেদে আমরা একটি গানেরও উল্লেখ পাই। গানটা দেখো আমি এখানে তুলে ধরেছি। সীতানাথ গুনগুন করে গান ধরেছিল, কখন? যখন সে গঙ্গা স্নানে গিয়েছিল সেই সময়। তো গঙ্গা স্নানে গিয়ে গান ধরেছিল কি, ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার। অর্থাৎ দেখো কত হাস্যকর গান। সে এসেছে কিন্তু বিষয় ভাবনা নিয়েই এসেছে, গহনা উদ্ধার করতে। এসে সে গঙ্গা স্নান করতে গিয়ে গান করছে, ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা অনিবার। অর্থাৎ ভগবানের নাম করো, বিষয় ভাবনা ছেড়ে দাও। এই গানটি সীতানাথ গঙ্গা স্নান করতে গিয়ে করছেন। ঠিক আছে, তাহলে এই গল্পে আমরা একটি গান পাই। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে তৃতীয় পরিচ্ছেদের সময়কাল কোনটি? আচ্ছা, গানটি আমরা যদি কোন পরিচ্ছেদে পাই এটা যদি জিজ্ঞাসা করা হয় প্রশ্নে, তাহলে উত্তর কি হবে? আমরা দ্বিতীয় পরিচ্ছেদে পাচ্ছি গানটি। ঠিক আছে, তৃতীয় পরিচ্ছেদের সময়কাল দেখো, অপশন সকাল, অপরাহ্ন, ভোরবেলা, রাত্রি। সঠিক উত্তর কি হবে? ভোরবেলা। ঠিক আছে, তাহলে একবার একটু মনে করে নিই। প্রথম পরিচ্ছেদের সময়কাল ছিল অপরাহ্ন, দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল সকাল, যখন সকাল হওয়ার পর সীতানাথ গঙ্গা স্নানে গিয়েছিলেন। ঠিক আছে, আর নেক্সট তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে ভোরবেলা, যে ভোরবেলা সীতানাথ সেই গহনা সমস্ত কিছু হারিয়ে বাড়ি ফিরে আসছে, তার নিজস্ব বাড়ি নবগ্রামে। ঠিক আছে, তাহলে ঘটনা মনে থাকলে কিন্তু সময়কালও মনে থাকবে। ভোরবেলা, তৃতীয় পরিচ্ছেদের সময়কাল ভোরবেলা, স্থান ভাগীরথী তীর, নবগ্রাম ভাগীরথীর তীরে বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত। বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত। ভাগীরথী তীর যেখানে প্রচুর বৃক্ষ আছে, প্রচুর গাছ আছে, সেইখানে বৃদ্ধ সেইখান দিয়ে পায়ে হেঁটে আসছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সময়কাল কখন? ভোরবেলা অবশ্যই। কুড়ানো মেয়ে গল্পে নবগ্রাম কোথায় অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? কারণ কোথায় অবস্থিত সেই লোকেশন হিসাবে তো নদীর কথাই বলা হয়েছে গল্পে, তাই না? ভাগীরথীর তীর, পদ্মার পার, পদ্মার উল্লেখ নেই গল্পে। যমুনার তীর, যমুনার উল্লেখ নেই। গঙ্গার মোহনায়, মোহনায় নয়, গঙ্গার একটি উল্লেখ আছে গল্পে, কিন্তু সেটি মতিগঞ্জের কথা বলা হয়েছে। যদিও গঙ্গা এবং ভাগীরথী গঙ্গারই আর এক নাম, কিন্তু গল্পে যেহেতু আলাদা করে উল্লেখ আছে এবং নেট পরীক্ষার জন্য আমরা সেইভাবেই মনে রাখবো। গঙ্গার মোহনায় নয় সঠিক উত্তর, আর মোহনায় তো নয়ই, সঠিক উত্তর হচ্ছে ভাগীরথীর তীর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কুড়ানো মেয়ে গল্পে সীতানাথ বাড়ি ফিরেছিলেন কিভাবে? নৌকায়, পালকিতে, পায়ে হেঁটে নাকি গরুর গাড়িতে? আমরা গল্পে যতটুকু দেখতে পাই যে সীতানাথ পায়ে হেঁটে বাড়ি আসছেন, এই ঘটনাটুকুর বর্ণনাই কিন্তু আমরা পাই। সে তার আগের পথ কিভাবে এসেছিল কি না এসেছিল তার কোনো বর্ণনা গল্পে নেই। তাহলে আমরা সেই অনুযায়ী গল্পে উত্তর কি দেব? তিনি পায়ে হেঁটে বাড়িতে ফিরেছিলেন। ঠিক আছে, এবং খুব ভিজে অবস্থায় ছিলেন, সেই বর্ণনা এখানে গল্পে আছে। নেক্সট প্রশ্ন, কুড়ানো মেয়ে গল্পে সীতানাথের বাড়ির দরজার পাশে কি ছিল? পাথরের ফলক, ইটের দেউড়ি, কাঠের বেড়া নাকি পিতলের ফলক? তার বাড়ির দরজার পাশে কি ছিল? সঠিক উত্তর হচ্ছে ইটের দেউড়ি ছিল। ঠিক আছে, ইটের দেউড়ি। নেক্সট প্রশ্ন, নিতাই কে ছিল? কুড়ানো মেয়ে গল্পে নিতাই কে? আমরা গত ভিডিওতে চরিত্র পরিচিতি দেখেছি, যেখানে শ্রীনিবাস হচ্ছে সীতানাথের জ্যেষ্ঠ পুত্র, আর নিতাইকে, নিতাই হচ্ছে তার সর্বক্ষণের চাকর, তাই না? তো সীতানাথের পুত্র, সীতানাথের ভৃত্য, অন্নদাচরণের বন্ধু, ঋষিকেশের জামাই। সঠিক উত্তর হচ্ছে সীতানাথের ভৃত্য। ঠিক আছে, নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে নিতাই কোন পরিবারের সন্তান? তার জাতির কথা তুলে ধরা হয়েছে গল্পে। কোন পরিবার? তার বাড়ির যে জাতি সেটি কামার, তাঁতি, কুল নাকি তেলি? কোন জাতির ছিল? তা হচ্ছে নিতাই ছিল তাঁতি, জাতিতে তাঁতি। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে নিতাই কি পেত? অর্থাৎ তার বাড়িতে যে কাজ করত, কাজের বেতন স্বরূপ সে কি পেত? মাহিনা পেত, প্রসাদ পেত, মজুরি পেত নাকি বেতন পেত? সঠিক উত্তর, সে শুধুমাত্র প্রসাদই পেত, অর্থাৎ শুধুমাত্র খাওয়াটাই পেত, খাবারটাই পেত, আর কিন্তু কোনো কিছুই পেত না এই কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে 25টা প্রশ্ন কিন্তু আমরা কভার করে ফেলেছি। তোমাদের কার কতগুলি ঠিক হচ্ছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানিও।
নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে নিতাইয়ের কিসের প্রতি লোভ ছিল? কিসের প্রতি লোভ ছিল? সোনার গহনা, পাকা বাঁশের লাঠি, তামার হুকো নাকি চকমকি পাথর? নিতাইয়ের লোভ ছিল সীতানাথের গল্পের শুরুতেই আমরা সীতানাথের হাতে কিন্তু একটি লাঠি দেখতে পাই, একটি ছাতা পাই এবং একটি ব্যাগ পাই। তার হাতে যে লাঠিটি ছিল সেই লাঠিটি ছিল পাকা বাঁশের লাঠি। বহুদিন ধরে তার এই লাঠিটির প্রতি লোভ ছিল। এবং ছাতা প্রসঙ্গে একটি কথা বলা হয়েছে যে ছাতাটি যদি তাকে দিয়েও দেয় তবুও কিন্তু সে নিতে চায় না সেই ছাতাটি, কিন্তু লাঠিটির প্রতি তার লোভ ছিল বা দুর্বলতা ছিল। অর্থাৎ সঠিক উত্তর অপশন বি, পাকা বাঁশের লাঠি। নেক্সট প্রশ্ন দেখো, পুরানো মেয়ে গল্পে সীতানাথের ছাতাটি ছিল কি রকম ছাতা? নতুন ছাতা, নিতান্তই অকেজো একটি ছাতা, বিদেশি ছাতা নাকি চামড়ার তৈরি ছাতা? আমরা আগের প্রশ্ন আলোচনার সময় বললাম ছাতার কথা, সেখান থেকে কিন্তু আমরা উত্তরটি জানতে পাচ্ছি, একেবারেই নিতান্তই অকেজো ছাতাটি। ঠিক আছে, নিতান্তই অকেজো। নেক্সট, পুরানো মেয়ে গল্পে সীতানাথ বাড়ি এসে কাঁদছিলেন কেন? কেন কাঁদছিলেন তিনি বাড়িতে এসে? এই ভোরবেলা যে তিনি বাড়ি ফিরলেন, কেন কাঁদছেন? নৌকা ভেঙে গেছে, গহনা হারিয়েছে, চাকর পালিয়েছে নাকি ছেলে অসুস্থ? তিনি কাঁদছিলেন কারণ তার গহনা হারিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন কি, গহনা কে নিয়েছে? কমেন্ট করো দেখি তোমরা, গহনা কে নিয়েছে? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে সে গেছে রে লোকসান হয়ে গেছে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে শ্রীনিবাস, সীতানাথ, অন্নদাচরণ নাকি ভূধর চাটুর্যের? সঠিক উত্তর সে গেছে রে, সে বলতে গহনা গেছে, তাই উক্তিটি কার? সীতানাথের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে ভূধর চাটুর্যের ভগ্নিপতি পেশায় কি ছিলেন? ঠিক আছে, পেশায় কি ছিলেন? হাকিম ছিলেন, থানার দারোগা ছিলেন, মোক্তার ছিলেন নাকি ডাক্তার ছিলেন? যখন সীতানাথ বাড়িতে ফিরে আসছে তখন সীতানাথ বলছে যে সেই গহনা গেছে এবং নিয়েছে কে? ভূধর চাটুর্যে নিয়েছে, সেই ভূধর চাটুর্যেই তাকে বাঁচিয়েছিল। পরিপ্রেক্ষিতে তার বড় যে জ্যেষ্ঠ সন্তান তিনি বলছে সে যে নিয়েছে তুমি তার জন্য তুমি থানায় যাওনি কেন? কারণ তার যে জ্যেষ্ঠ পুত্র সে একটু আইন জানে। ঠিক আছে, তো সে বলছে তুমি থানায় যাওনি কেন? তখন সীতানাথ বলছে যে তার ভগ্নিপতি অমুক পেশায় যুক্ত। কোন পেশায় যুক্ত? তার ভগ্নিপতি থানার দারোগা। সুতরাং তার ভগ্নিপতি যদি থানার দারোগা হয় সেহেতু সে তার নামে অভিযোগ নেয়নি, এ কথাই বলতে চাইছেন সীতানাথ। ওকে, নেক্সট প্রশ্ন, পুরানো মেয়ে গল্পে শ্রীনিবাস নগদ কত টাকা খরচ করে মোক্তার গাইড বই কিনেছিলেন? বলেছি যে সে একটু আইন জানতো, সেই মোক্তার গাইড যে বইটি পড়ে সে আইন শিখেছিল সেই বইটি কত টাকায় কিনেছিল? 4 আনা, 6 আনা, 8 আনা নাকি 1 টাকা? সঠিক উত্তর সে কিনেছিল 8 আনা দিয়ে। ঠিক আছে, 8 আনা দিয়ে সে মোক্তার গাইড কিনেছিল। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে সীতানাথের পুত্র সংখ্যা কতজন? আমরা জ্যেষ্ঠ পুত্রের নাম পাই এবং কনিষ্ঠ পুত্রের নাম পাই। জ্যেষ্ঠ পুত্র শ্রীনিবাস, কনিষ্ঠ পুত্র অন্নদাচরণ, কিন্তু বলা হয়েছে তার পুত্রের সংখ্যা কতজন? 5 জন। ঠিক আছে, তার পুত্র সংখ্যা 5 জন। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণ কেমন যুবক ছিলেন? কৃষক যুবক, এলএফএল করা নব্য যুবক, ব্যবসায়ী যুবক নাকি আইনজীবী যুবক? উনি পড়াশুনো বা পেশায় কি ছিলেন? উনি ছিলেন এলএফএল করা নব্য যুবক, অর্থাৎ ওনার যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন কিন্তু বলা হয়েছে, মনে রাখবে এলএফএল, এলএফএল। ওকে, নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণের মেজাজ কেমন ছিল? তার মেজাজ কেমন? শান্ত, সাহেবী, রাগী নাকি নম্র? সে মেজাজে ছিল সাহেবী মেজাজের। ঠিক আছে, সাহেবী মেজাজের ছিল। নেক্সট প্রশ্ন দেখো, পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণের চুলের বর্ণনা কেমন ভাবে করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে কিন্তু খুব সুন্দর একটি বর্ণনা লেখক দিয়েছেন। রুক্ষ ছেঁড়া, দিব্য রাবীন্দ্রীয় কেশদাম, ছোট কোঁকড়ানো নাকি ধূসর? লেখক বলছেন যে অন্নদাচরণের যে কেশদাম তা ছিল দিব্য রবীন্দ্রীয় কেশদাম, অর্থাৎ রবীন্দ্রনাথের মতো, রবীন্দ্রনাথের চুল যেমন ছিল সেই রকম।
ঠিক আছে, তো দিব্য রবীন্দ্র কেশোদাম এবং মেজাজ নিতান্তই সাহেবী মেজাজ। ঠিক আছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণের কবিতার বইয়ের নাম কি ছিল? বিষাদ সিন্ধু, ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু, প্রেমপত্র নাকি আত্মজীবন চরিত? একদমই সোজা প্রশ্ন। একটি গ্রন্থেরই নাম আমরা এখানে পাই যেটি অন্নদাচরণ লিখেছে এবং পরে একটি লিখবে বলে উনি আশ্বাস দিয়েছেন যদিও। তো গ্রন্থটির নাম হচ্ছে ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কুরানো মেয়ে গল্পে তবে আমি বিবাহ করিব এই উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন অন্নদাচরণ কে বারে বারে বিবাহের কথা বলা হচ্ছে, সেই কুরানো মেয়েকে বিবাহের কথা বলা হচ্ছে এবং অন্নদাচরণ বারে বারে ডিনাই করছেন যে না আমি বিবাহ করব না। ঠিক আছে, তাকে তার বন্ধুরা, তার বাড়ির লোক প্রত্যেকে বোঝাচ্ছে কিন্তু সে বিবাহ করতে রাজি হচ্ছে না। তখন গিয়ে কে বলছে যে তাহলে আমি বিবাহ করব? বলছেন তার পিতা যে তুমি যদি বিবাহ না করো সেই গহনা তো আমাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই গহনা ফিরিয়ে আনার জন্য আমি বিবাহ করব, বলছেন সীতানাথ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই সীতানাথ সম্পর্কে বা তার বিবাহ সম্পর্কেও বেশ কিছু মন্তব্য আমরা পাই, সেগুলো আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলো আলোচনায়। দেখো, নেক্সট প্রশ্ন। কুরানো মেয়ে গল্পে সীতানাথের বিবাহের কথা শুনে গ্রামের লোকেরা কি বলেছিল? গ্রামের লোকেরা তো বহু ধরনের কথাবার্তা বলেছিল, তার মধ্যে এখানে 4টি অপশন দেওয়া হয়েছে, সঠিক উত্তর কোনটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বলছে বুড়া ধনী হয়েছে, একদমই নয়। গহনা হারানো সব ছল, তিনি সাধু হবেন, তিনি পাগল নন। দেখো, তিনি পাগল নন এ কথা কেউ বলেনি, তিনি সাধু হবেন। সাধু যদি হন তাহলে বিবাহ কেন করবেন, তাই না? তাহলে এটিও ভুল। বুড়া ধনী হয়েছে, একদমই বলেননি। গহনা হারানো সব ছল মাত্র, এই কথাই বলেছিলেন যে গহনা হারানো সব ছল মাত্র। আসলে ওই বাচ্চা মেয়েটিকে দেখে বুড়ার বুদ্ধি শুদ্ধি সব হারিয়ে গেছে। লাইনগুলি একটু দেখো, খুব গুরুত্বপূর্ণ এই লাইনগুলি, এবং যদি পারো পরীক্ষার জন্য এগুলি পর পর মনে রাখার চেষ্টা করো, কারণ নেট পরীক্ষার জন্য আমরা জানি ক্রম সাজানো দেয় পরীক্ষাতে, তো সেইভাবে পরপর মনে রাখতে পারলে তো আরো ভালো। ইনফরমেশন গুলো তো অবশ্যই মনে রাখতে হবে। দেখো, বিবাহের কথা শুনে লোকেরা কি বলা বলি করেছিল? প্রথমত, গহনা আর হারানো, নৌকা উল্টানো সব ছল মাত্র। সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন আর উল্টাইয়াছে বুড়ার বুদ্ধিশুদ্ধি। অর্থাৎ সুন্দরী যুবতী মেয়েটিকে দেখে তার বুড়ার মন বা বুদ্ধিশুদ্ধি সব উল্টে গেছে, যার জন্য সে আবার বুড়া বয়সে বিবাহ করতে চাইছে। নেক্সট, বুড়াকে চেনা ভার, দুধটুকু মরিয়া ক্ষীরটুকু হইয়াছে। একটি গ্রন্থের কথা আমরা পাই, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি। দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো নাটক কিনিয়া উহাকে প্রেজেন্ট করো। কেউ বলছে বিয়ে পাগলা বুড়ো নাটকটি ওকে প্রেজেন্ট করো, তাহলে হয়তো কিছু নিজের সম্পর্কে যদি বুঝতে পারে। নেক্সট, বুড়ার প্রাণের ভিতরটা যে এমন করিয়া হামাগুড়ি দিতেছে তা তো আমরা জানিতাম না। অর্থাৎ হামাগুড়ি দিতেছে মানে অর্থাৎ উনি বয়সে বৃদ্ধ হলেও বাচ্চা আছেন ভেতর থেকে। আর লাস্ট হচ্ছে একজন গান বাঁধিতে জানিত, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে একটা মজাদার গান বেঁধে দিল। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলি আমরা কিন্তু পেলাম যে গ্রামের লোকেরা যখন সীতানাথ বিয়ে করবে বলেছিল তখন কি বলা বলি করছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণ কবে চিঠি লিখছেন? উনি যে চিঠি লিখছেন একেবারে গল্পের শেষ পরিচ্ছেদ, লাস্ট পরিচ্ছেদ, একখানি পত্র যেখানে আমরা অন্নদাচরণের চিঠি পাই এবং তিনি যে চিঠিটি লিখছেন তার ডেট একেবারে শুরুতেই দেওয়া আছে। 25শে শ্রাবণ, 26শে শ্রাবণ, 27শে শ্রাবণ নাকি 28শে শ্রাবণ? সঠিক উত্তর 27শে শ্রাবণ। ঠিক আছে, 27শে শ্রাবণ উনি চিঠি লিখছেন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণের চিঠির শুরু কি ছিল? শুরুতে উনি কি লিখেছিলেন? প্রিয় পিতা, পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়, শ্রদ্ধেয় মহাশয় নাকি আমার পিতা? উনি লিখছেন একেবারে চিঠির শুরুতে পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়, অর্থাৎ তার পিতাকে চিঠি লিখছেন, উনি সীতানাথকে চিঠি লিখছেন। নেক্সট প্রশ্ন, গল্পে ভূধর চাটুর্যের জ্ঞাতি ভদ্রলোকটি কি বলেছিল? যখন বিবাহ করতে ওই গ্রামে গিয়েছিলেন বা খবরাখবর নিতে গিয়েছিলেন যখন অন্নদাচরণ, তখন তিনি বেশ কিছু কথা শুনেছিলেন এবং জ্ঞাতি ভদ্রলোক একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন? মেয়েটি বিধবা,
নয়, কারণ মেয়েটি বিধবা ছিল না। মেয়েটির জাতি কুলের ঠিকানা নাই, মেয়েটি ব্রাহ্মণ নাকি মেয়েটি কন্যা রাশি, এরকম কোনো কিছু বলেছিলেন কিনা? বলছেন না, এগুলো কোনো কিছু নয়, মেয়েটির জাতি কুলের ঠিকানা নাই এ কথা উনি বলেছিলেন। কেন? কারণ উনি বলছেন যে মেয়েটি কুরানো মেয়ে, মেয়েটি ওনার ভূধর চাটুর্যের নিজস্ব মেয়ে নয়, নিজের মেয়ে নয়, সেই জন্য ব্রাহ্মণ বলে অপশনটিও দেওয়া হয়েছে। কারণ ভূধর চাটুর্যের তো জাতিতে ব্রাহ্মণ হয়, কিন্তু উনি বলছেন যে মেয়েটির জাতি কুলের ঠিকানা নাই, তুমি যে ব্রাহ্মণ ভেবে বিবাহ করছো বা একই জাতির ভেবে বিবাহ করছো তা কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে কুড়িয়ে পাওয়ার সময় মেয়েটির বয়স কত ছিল? 1 বছর, 2 বছর, 3 বছর নাকি 4 বছর? কুড়িয়ে পাওয়া গিয়েছিল কোথায়? ত্রিবেণীতে, এবং তার বয়স তখন ছিল 2 বছর। পাওয়া গিয়েছিল ত্রিবেণীতে, ঠিক আছে, ত্রিবেণীতে পাওয়া গিয়েছিল যখন তার বয়স 2 বছর। নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে মেয়েটির কোন রোগ ছিল যে রোগের কথা শুনে অন্নদাচরণ বুঝতে পেরেছিলেন যে এই মেয়েটির সঙ্গে কি রিলেশন থাকতে পারে? হাঁপানি, জ্বর, অম্লশূল নাকি মাথা ব্যথা? সঠিক উত্তর, অম্লশূলের ব্যারাম ছিল মেয়েটির, এবং তার শ্বশুর বাড়িতে বা শ্বশ্রু ঠাকুরানী এবং তার শ্বশুর বাড়ির আর অন্যান্যদেরও এই রোগ তাদেরও ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে ভূধর চাটুর্যে মেয়েটিকে কোথায় পেয়েছিলেন? একটু আগেই বলেছি, নবগ্রাম, ত্রিবেণী, গঙ্গাসাগর নাকি মতিগঞ্জ? সঠিক উত্তর, ত্রিবেণীতে পেয়েছিলেন উনি। নেক্সট, পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণ মোট কতটি পত্র পাঠিয়েছিলেন? কতগুলি পত্র? আমরা একেবারে লাস্ট পরিচ্ছেদ, একখানি পত্র, সেখানে আমরা কতগুলি পত্র পাই, তার ডিটেলস, কোন পত্র কাকে লিখেছিলেন, কি লিখেছিলেন ইত্যাদি নানান কিছু আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে শুধুমাত্র দেখব যে কতগুলি পত্র পাঠিয়েছিলেন উনি। মোট পাঠিয়েছিলেন পত্র সংখ্যা 4টি। ঠিক আছে, 3টি পত্র এবং একটি তার, তো টোটালি মিলে 4টি পত্র পাঠিয়েছিলেন। নেক্সট প্রশ্ন বলছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে অন্নদাচরণ নিজের চিঠি শেষ করেছিলেন কিভাবে? লাস্ট উনি কি লিখেছিলেন? দেখো নিচেই উত্তর দেওয়া আছে, উনি পত্রের অন্তে নিজের নাম লিখেছিলেন নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেব শর্মা, এবং আরো শেষে গিয়ে আরো একটু অল্প একটু লিখে নিচে লিখেছিলেন, সব শেষে লিখলেন ইতি ইতি শ্রী অন্নদা, ইতি শ্রী অন্নদা। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে থাকলে হবে। সঠিক উত্তর দেখো, ইতি তোমার পুত্র অন্নদা নয়, নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেব শর্মা, ইতি শ্রী অন্নদা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন বি। তাহলে এই ছিল আজ পুরানো মেয়ে গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং এই প্রশ্নগুলির মধ্যে কার কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কোন কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও সেটিও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই রকম নেট সেট কেন্দ্রিক নানান ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো।